আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন সালমা চৌধুরী, ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও বলল, সেদিনের পর একটা কথাই মাথায় ঢুকেছে, জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষও ঢের ভালো। মানুষটা নিষ্ঠুর কিংবা পাষাণ হোক, তবুও একান্ত আমার হোক। মেঘ বন্যার গুরুগম্ভীর চেহারায় খানিকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মুখ ভার করে বলে উঠল, এত বড় ঘটনাটা আমাকে না জানিয়ে তুই কিভাবে ছিলি? বন্যা ইতস্ততভাবে জবাব দিল, অপ্রত্যাশিত ঘটনায় আমি নিজেই হতভম্ব হয়ে গেছিলাম। তখন অনিষ্পিত লাপাটটা ভুলে যাওয়াই ছিল আমার একমাত্র লক্ষ্য। তাছাড়া আমি তো তোকে খুব ভালো করে চিনি। এরকম একটা ঘটনা শুনলে তুই নিজেই মানসিকভাবে ভেঙে পড়তি। যে আঘাত আমি পেয়েছি সেটা ইচ্ছেকৃত তোকে দেব এতটা নিষ্ঠুর আমি নয়। মেঘ ভরাট কণ্ঠে জিজ্ঞেস করল, তারপর বিয়ে ভেঙে গেছে? আমি ভেঙে দিয়েছি, যার কারণে আম্মু মামার বাড়িতে গেলে এখনো অনেক কথা শুনতে হয়। ওনাদের নজরে ওনাদের ছেলে একদম নিষ্পাপ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা না দেখার মতো আচরণ করে। তাই আমি নিজেকে অপকৃষ্ট মেনে নিয়েই মামার বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করেছি। বাসার কেউ কিছু বলেনি, আমার বাসার মানুষ সবটাই জানে। বরং ওই সময়টাতে আপু আর আম্মুই আমাকে সাপোর্ট করেছে। তাছাড়া আব্বু আগে থেকেই এই সম্পর্কে তেমন আগ্রহী ছিলেন না। মেঘ শীতল স্বরে জিজ্ঞেস করল, তুই কি ওনাকে এখনো মিস করিস? বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, প্রয়োজনে দুর্বাঘাসে ফাঁস নিব, তবুও দুশ্চরিত্র ব্যাটাকে মিস করব না। মেঘ আর বন্যা দুজনেই হাসছে। এর মধ্যে মিম পেছন থেকে শক্তবক্ত গলায় বলে উঠল, বন্যাপু, তুমি দুর্বাঘাসে ফাঁস কেন নিবা? মেঘ আর বন্যা দুজনে একসঙ্গে ঘুরে তাকালো। বন্যা হেসে বলল, আরে মজা করছিলাম। মিম বলল, আম্মু তোমাদের ডাকছে, চলো। তিনজনই একসঙ্গে নিচে আসছে। বন্যা সচরাচর মেঘদের বাসায় আসে না, হঠাৎ আসলে তার জন্য বাহারি নাস্তার আয়োজন করা হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। বন্যা অল্প নাস্তা করে মেঘের সাথে সোফায় বসে গল্প করছে। এমন সময় তানভীর বাসায় আসছে। বন্যাকে দেখেই ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। কয়েকটা সিঁড়ি উঠতেই মেঘ ডাকল, ভাইয়া। তানভীর আর চোখে তাকিয়ে বলল, বল, খেয়েছো কিছু? না। খেতে দে। না, খিদে নেই। তানভীর যথারীতি ওপরে চলে গেছে। বন্যা ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে শুদ্ধালো, তোরা এসব কিভাবে সহ্য করিস? কি সব এত অনিয়ম? আসলে এখন তুই আছিস যে, তাই লজ্জা পেয়েছে। তোর ভাই লজ্জাও পায়? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, তোর কি আমার ভাইকে ছ্যাঁচড়া মনে হয়? বন্যা রাশভারী কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে, তোর ভাইকে নিয়ে কথা বলে বড্ড অন্যায় করে ফেলছি, আমায় মাফ করে দে। মেঘ মুচকি হেসে বলল, করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? তুই আমার এটুক বলেই মেঘ থেমে গেছে। ঢোক গিলে উচ্ছ্বাসরে বলল, কিছু না। বন্যা আরও কিছুক্ষণ গল্প করে বেরিয়ে গেছে। মেঘ ওপরে যেতেই তানভীর ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, বন্যা কোথায়? চলে গেছে। তানভীর আস্তে করে বলল, আমাকে ডাকতে পারতি, এগিয়ে দিয়ে আসতাম। মেঘ মৃদু স্বরে বলল, আমি বন্যাকে বলেছিলাম, কিন্তু ও বারণ করল। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবারও থমকে দাঁড়ালো। বন্যার সামনে মেঘ কিছু না বললেও বন্যাকে ভাবি বানানোর সুপ্ত ইচ্ছে এখনও মেঘের মনে বর্তমান। তানভীরের অভিব্যক্তি বুঝার জন্য মেঘ ধীর কণ্ঠে বলল, ভাইয়া জানো, বন্যার মনটা আজ ভীষণ খারাপ। কেন? মেঘ জোরে নিঃশ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, বন্যাকে একটা ছেলে খুব কষ্ট দিয়েছে। তানভীর সহসা কপাল গুটে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, ছেলের নাম কি, করে কি? নাম ঠিকানা জানি না। বন্যার মামাতো ভাই, ওদের মধ্যে বিয়ের কথাও হয়েছিল। তারপর জানতে পারছে ছেলেটা ভালো না, তাই বিয়ে ভেঙে দিছে। তানভীর গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কবে ভাঙছে? মেঘ আনমনে বলল, 3-4 বছর আগে। তানভীর বিরক্তিভরা কণ্ঠে বলল, 4 বছর আগের ঘটনায় আজ মন খারাপ করার কি আছে? অতীত নিয়ে পড়ে থাকলে জীবনে এগোবে কেমন করে? মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আমাকে আজই শেয়ার করেছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, 4 বছর যেহেতু তোকে শেয়ার করেই, তাহলে তোরও বুঝতে হবে সে এ বিষয়টা ভুলে যেতে চাচ্ছে। তুই এটা নিয়ে কথা বলিস না। অতীত সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে। তাই বলে আমি কি এখনো সেসব নিয়ে বসে আছি? মেঘ হুট করে জিজ্ঞেস করল, ভাইয়া, তুমি কি এখন কাউকে পছন্দ করো? তানভীর চাপা স্বরে বলল, সময় হলে তোকে জানাবো। মেঘ নিঃশব্দে হেসে
করিডোরে হাঁটছে আর মনে মনে ভাবছে, তুমি কিংবা বন্যা দুজনেই আমার খুব প্রিয়, আর আমি কাউকে ঠকাবো না। তোমার অতীত যেমন বন্যাকে জানিয়েছি, তেমন বন্যার অতীতও তোমাকে জানালাম। এখন তোমাদের মন পরীক্ষার পালা। তোমাদের মনে অনুভূতি জাগলেই এক করে দেব দুজনকে। কিন্তু কিভাবে করব? আমার আবির ভাই কই? মেঘের শান্ত মন আবারও অশান্ত হয়ে উঠেছে। অস্পষ্ট অভিমান বুকের ভেতর বাসা বাঁধতে শুরু করেছে। সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত অসংখ্যবার আবিরের নাম্বারে কল দেয়। রাতের বেলা মেঘ মিমের রুমে গেল। মিম তখন পড়ছিল। মেঘ বিছানায় হেলান দিয়ে বসে জিজ্ঞেস করল, আচ্ছা মিম, বন্যাকে তোর কেমন লাগে? বন্যাকে আমার অনেক ভালো লাগে। এটা নতুন করে বলার কি আছে? মেঘ ধীর কণ্ঠে বলল, এভাবে না, অন্যভাবে। মিম ভ্রু কুচকে প্রশ্ন করল, অন্যভাবে আবার কিভাবে? আমাদের ভাবি হিসেবে কেমন লাগবে? মিম আতকে উঠে বলল, আবির ভাইয়ার। মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগান্বিত কণ্ঠে বলল, আবির ভাইয়া আমার? মিম মাথায় ঘষতে ঘষতে বলল, তানভীর ভাইয়া? হ্যাঁ। মিম মাথা চুলকে আনমনে ভাবছে। মেঘ ফোঁস করে উঠে বলল, এত কি গবেষণা করছিস? মিম চিন্তিত কণ্ঠে বলল, বন্যা আপুকে কি ভাইয়া পছন্দ করবে? মেঘ মৃদু স্বরে বলল, জানি না রে, তবে আমার মনে হচ্ছে কিছু একটা হতেও পারে। মিম উত্তেজিত কণ্ঠে বলল, হলে খুব ভালো হবে আপু। বন্যা আপুকে আমার খুব ভালো লাগে। কত সুন্দর করে কথা বলে, আমাদের সাথে মিশে। তাছাড়া ভাইয়ের পাশে দুজনকে মানাবিও ভালো। আবির বাসায় নেই 1 সপ্তাহ হতে চলল। বাড়ির পরিবেশ থমথমে। কেউ কারোর সাথে তেমন কথা বলে না। সবার ভেতরই চাপা কষ্ট লুকিয়ে আছে। বিকেল দিকে হালিমা খান সোফায় বসেছিলেন। ওনাকে দেখে মালিহা খানও এসে বসলেন। হালিমা খানকে এক পলক দেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর কি শরীর খারাপ? হালিমা খান মলিন হেসে জবাব দিলেন, মনটা খুব খারাপ। আবির এখনো বাসায় ফিরছে না। কোথায় আছে, কি অবস্থায় আছে, আল্লাহ ভালো জানেন। মালিহা খান শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বললেন, ওদের বাবা ছেলের কর্মকাণ্ডে আমি আর কুলাতে পারছি না। মেঘের আব্বু যেভাবে রাগ দেখায়, আবিরের আব্বু তেমন রাগ দেখায়। কেউ কিছু বুঝার চেষ্টা করে না। ছেলেটা এসব কত সহ্য করবে? হালিমা খান গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের আব্বু কিছুদিন যাবৎ রাতে ঘুমাই না, সারাক্ষণ দুশ্চিন্তা করে। যত বন্ধু আর পরিচিত মানুষ আছে সবাইকে কল দিয়ে আবিরের কথা জিজ্ঞেস করে। মালিহা খান মলিন হেসে বললেন, মেঘের আব্বুকে তো আমি চিনি। রাগ দেখানোর সময় কোনো কিছু ভাববে না, অথচ পরে নিজেই সবচেয়ে বেশি দুশ্চিন্তা করবে। অন্যদিকে আবিরের আব্বু সম্পূর্ণ উল্টো। ওনার নিয়ম নীতির বাহিরে গেলেই ওনার সব কিছু এলোমেলো হয়ে যায়। ছেলে বউ ভাই বোন কিছুই দেখে না। সেদিন মেঘের আব্বু চিল্লাচিল্লি করার পরও আবির বেশ শান্ত ছিল, কিন্তু হুট করে ওর আব্বু যখন শুরু করলো তখন আর সহ্য করতে পারল না। হালিমা খান অনেকটা সময় নিশ্চুপ থেকে মালিহা খানের দিকে এক পলক তাকিয়ে নীরবতা ভেঙে বললেন, আভা একটা কথা বলি? মালিহা খান ভ্রু কুচকে বললেন, কথার মধ্যে মাপামাপি কবে থেকে শুরু করলি? বল কি বলবি? হালিমা খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন। সহসা মৃদু হেসে বললেন, না থাক, কিছু না। কি বলতে চাইছিলি বল? বাসার নিয়ম নীতি ভুলে অলীক কল্পনায় ডুবেছিলাম। যা কখনো সম্ভব না তা নিয়ে ভেবেছিলাম। ঢোক গিলে শান্ত স্বরে আবারও বললেন, রাতে কি রান্না করব? এর মধ্যে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। মালিহা খান বসা থেকে উঠতে উঠতে আচমকা মেঘ হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নামছে। চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। পেছন থেকে তানভীর ডাকছে, বনু শোন, কি হয়েছে বল আমাকে। মেঘের হাতে তানভীরের ফোন। মেঘ নামতে নামতে আলী আহমেদ খান ও মোজাম্মেল খান মেঘের সামনে হাজির। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠ জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? তানভীর বলতে বলতে নামছে। কে কল দিয়েছিল বলবি তো? আব্বুকে দেখেই তানভীরের গতি কমে গেছে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। তানভীরের পরনে লুঙ্গি আর গলায় একটা গামছা ঝোলানো, সম্পূর্ণ শরীর ভেজা। আব্বু আর বড় আব্বুকে দেখেই তানভীর গামছা দিয়ে মাথা মুছতে শুরু করেছে। একটু আগে মেঘ আবিরের খোঁজ নিতে তানভীরের রুমে গিয়েছিল। তানভীর ওয়াশরুমে থাকায় কিছু জিজ্ঞেস করতে পারেনি। হঠাৎ তানভীরের ফোনে কল বাজতে শুরু করে। মেঘ উচ্চস্বরে ডাকে, ভাইয়া তোমার ফোনে কল আসতেছে, দেখো কে কল দিয়েছে। মেঘ ফোনের স্ক্রিনে তাকায়। অপরিচিত নাম্বার দেখে তেমন পাত্তা দেয়নি। একবার রিং বন্ধ হয়ে গেছে। মেঘ দরজা পর্যন্ত যেতেই আবারও কল বাজতেছে। ওয়াশরুম থেকে তানভীর বলছে, রিসিভ করে বলো আমি ব্যস্ত। মেঘ যথারীতি কল রিসিভ করে বলতে নিল, ভাইয়া ব্যস্ত। এটুকু বলতেই ওপাশ থেকে সুপরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো, তানভীর আমি আবির। মেঘ আর আবির দুজন একসঙ্গে কথা বলে অকস্মাৎ দুজনই থেমে গেছে। মেঘ উত্তপ্ত কণ্ঠে ডেকে উঠল, আবির ভাই।
ততক্ষণে আবির কল কেটে দিয়েছে। এমন সময় তানভীরও ওয়াশরুম থেকে বেরিয়েছে। মেঘের হাতের কম্পন দেখে ধীর কণ্ঠে শুধালো, কে কল দিয়েছিল? মেঘ উত্তর না দিয়েই রুম থেকে দৌড়ে বেরিয়ে আসছে। আলী আহমেদ খান মেঘের চোখ মুখ দেখে প্রশ্ন করলেন, কিছু হয়েছে? মেঘ অতর্কিতে ভেজা কণ্ঠে বলে উঠল, এইমাত্র ভাইয়ার ফোনে আবির ভাই কল দিয়েছিল, আমার কণ্ঠ শুনে কল কেটে দিয়েছে। তানভীর ভারী কণ্ঠে শুধালো, কি ভাইয়া কল দিয়েছিল? আলী আহমেদ খান সহ সবাই তানভীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীর সবাইকে এক পলক দেখে সহসা বলল, আমার সাথে ভাইয়ার সত্যি যোগাযোগ নেই, আমি জানি না কিছু। তানভীর নেমে এসে মেঘের হাত থেকে ফোনটা নিয়ে নাম্বারটা চেক করতে লাগলো। মেঘ 2 সিঁড়ি উঠে তানভীরের ফোনের দিকে তাকিয়ে আছে। তানভীর কল ডিটেলস বের করে মেঘকে উদ্দেশ্য করে বলল, দেখো তো আমার সাথে কথা হয়েছে কিনা, তাছাড়া আমার সাথে যদি ভাইয়ার যোগাযোগ থাকতই তাহলে আমি এত খোঁজাখুঁজি কেন করতাম? আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, তোমার সাথে আবিরের যোগাযোগ আছে কি নেই সেটা আমার জানার প্রয়োজন নেই, তুমি এই মুহূর্তে আমাদের সামনে আবিরকে কল দিবা। তানভীরের হাত কাঁপছে। ভয়ে ভয়ে ডায়াল করলো সেই নাম্বারে। মোজাম্মেল খানও কথা মতো কল লাউড স্পিকারে দিয়েছে। প্রথমবার কল রিসিভ হয়নি। দ্বিতীয়বার কল রিসিভ করে আবির গুরুভার কণ্ঠে বলল, কিছু বলবি? আবিরের কণ্ঠস্বর শুনেই মেঘের বুক কাঁপছে, 2 চোখ ছলছল করছে। আব্বু, বড় আব্বু, আম্মুরা সামনে দাঁড়ানো, তাই বারবার ঢোক গিলে মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তানভীর সহসা বলল, ভাইয়া কোথায় তুমি? তানভীরের কণ্ঠ শুনে আবির কিছুটা থতমত খেল। কয়েক মুহূর্ত পর দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আছি। আলী আহমেদ খান অত্যন্ত গুরুতর কণ্ঠে বলে উঠলেন, ওকে বলে দাও যেখানে আছে আজকের মধ্যে বাসায় ফিরতে। প্রজেক্টের দায়িত্ব যেমন নিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালনও তাকেই করতে হবে। রাগ জেদ দেখিয়ে আমার কোম্পানির ক্ষতি করবে তা আমি কখনোই সহ্য করব না। তানভীর শক্ত কণ্ঠে বলল, শুনেছ? হ্যাঁ। মোজাম্মেল খান এবার রাশভারী কণ্ঠে বললেন, শুধু শুনলেই হবে না, যেখানেই আছো রাত 10টার মধ্যে বাসায় আসবে। আচ্ছা। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান নিজেদের রুমে চলে গেছেন। মালিহা খান আর হালিমা খান তানভীরের ফোন নিয়ে হাহাকার শুরু করে দিয়েছেন। মেঘ সিরির সাথে ঠেস দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবিরের সাথে কথা শেষ করেই মালিহা খান নিজের রুমে গেলেন। আলী আহমেদ খান বিছানায় হেলান দিয়ে বসে আছেন। মালিহা খান কপট রাগ দেখিয়ে বললেন, ছেলেটা রাগ করে বাসা থেকে চলে গেছে, 1 সপ্তাহ ধরে বাসায় ফিরছে না, তার সাথে আপনার এই ব্যবহারটা না করলে হতো না? আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, শোনো, সে কোম্পানির দায়িত্বে আছে মানে এই নয় যে আমি আমার নিয়ম নীতি থেকে সরে যাব। তোমার ছেলে অফিসে মেইল করেছে, কিন্তু সে হয়তো জানে না আমার অফিসে মেইলের মাধ্যমে নেওয়া ছুটির পরিমাণ মাত্র 3 দিন। এর বেশি ছুটি লাগলে সশরীরে উপস্থিত থেকে আবেদন করে তারপর নিতে হয়, কিন্তু তোমার ছেলে সেই কাজ করেনি। তারপরও আমি আরও 3 দিন ছাড় দিলাম, কিন্তু সে নিজের দায়িত্ব নিয়ে যে প্রজেক্টগুলো শুরু করেছে সেগুলোর কি হবে? প্রজেক্ট নেওয়ার সময় যেমন রাগ জেদের কথা মনে ছিল না, প্রজেক্ট শেষ করার ক্ষেত্রে আমিও এখন তার রাগ জেদকে প্রাধান্য দিতে পারবো না। সারা জীবন শুধু ব্যবসার নিয়মনীতিই করলেন, কখনো ছেলেটার সাথে একা বসে 5 মিনিট কথা বলেছেন? ছেলেটা কি চায় না চায় জানতে চেয়েছেন? আলী আহমেদ খান ভ্রু কুঁচকে শীতল চোখে তাকিয়ে ঈষৎ হেসে বললেন, তুমি তো মা, তোমার কাছে কখনো কিছু চেয়েছে? মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, না। তাহলে বুঝো কেমন ছেলে তোমার। মালিহা খান হালকা রাগী স্বরে বললেন, আপনার জন্যই তো এমন হয়েছে। আলী আহমেদ খান সশব্দে হেসে বললেন, মন মতো কিছু হলেই আমার দোষ নাকি? মালিহা খান রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেছেন। খানবাড়ির মানুষদের মন বুঝা দুষ্কর, এই ভালো এই খারাপ। মালিহা খান আবিরের পছন্দ মতো খাবার রান্না করতে ব্যস্ত। মেঘ সোফায় বসে আছে, সামনে টিভি চলছে, তবে মেঘের নজর মেইন গেটে। অনেকক্ষণ পর আবির বাসায় আসছে। আবিরকে দেখেই মেঘ টিভি বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে আসছেন। আবির আম্মুর সাথে কথা বলার ফাঁকে মেঘকেও এক পলক দেখে নিল। মেঘ নীরের দৃষ্টিতে আবিরকে পরখ করছে। এই 1 সপ্তাহেই আবিরের মুখটা শুকিয়ে গেছে, চোখগুলো ফুলা ফুলা। আবির বেশি কথা না বলেই ফ্রেশ হতে উপরে চলে গেছে। কিছুক্ষণ পর নিচ থেকে আলী আহমেদ খান ডাকলেন। আবির নিচে আসতেই আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? কাছেই। কেন? কাজ ছিল। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, নিজেকে কি মনে করো তুমি? আবির মৃদু হেসে বলল, আপাতত আপনার অযোগ্য সন্তান। মজা করতেছো? আবির তপ্ত স্বরে বলল, সরি আব্বু, আপনার সাথে মজা করার মতো যোগ্যতা আমার নেই। তা এই 1 সপ্তাহে কি নিরীক্ষণ করলে? নিজের আদতে লাগাম দেয়া। আমার ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহ করে আমাকে মাফ করবেন। আর 3টা প্রজেক্টের কাজ মোটামুটি শেষ, আগামী 3 দিনে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, ভাইজান, তোমার মাথা কি ঠিক আছে? ছেলেটা 1 সপ্তাহ পরে বাসায় ফিরেছে, কোথায় আগে খাওয়া দাওয়া করাবে, তা না ব্যবসা নিয়ে আলোচনা শুরু করেছ? মোজাম্মেল খান আবিরের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন,
তোমার আব্বুর কথায় কিছু মনে করো না, চলো খাবে চলো। আবির ঢুক গিলে উষ্ণ স্বরে বলল, সরি যাচ্ছু, সেদিন আপনার সাথে ওই রকম ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি, প্লিজ কিছু মনে রাখবেন না। দূর বোকা ছেলে, তুমি আমার সন্তান সমতুল্য, সন্তানরা ভুল করবে এটাই স্বাভাবিক, যা হয়েছে সব ভুলে যাও, চলো খাবে এসো। মেঘ আর মিম ড্রয়িং রুমের এক কর্নারে দাঁড়িয়ে সব দেখছে। তানভীর বাসায় নেই, ফিরতে একটু দেরি হবে বলেছে। ইকবাল খান দুদিন হলো সিলেট গেছেন, আদিও ঘুমিয়ে পড়েছে। খাবার টেবিলে এখন আলী আহমেদ খান, মোজাম্মেল খান, আবির, মিম আর মেঘ। মেঘ আবিরের বিপরীতে বসায় স্বাভাবিকভাবেই বারবার আবিরের দিকে তাকাচ্ছে, কিন্তু আবির প্রতিবার নিজের নজর সরিয়ে নিচ্ছে। আবিরের কর্মকাণ্ডে মেঘ একদিকে যেমন বিরক্ত হয়ে যাচ্ছে, অন্যদিকে আব্বুর আচরণে বেশ অবাকও হচ্ছে। আলী আহমেদ খান আজ অল্প বিস্তর রাগ দেখালেও মোজাম্মেল খান একবারের জন্য মুখ কালো করেও কথা বলেননি। মেঘ খাবার শেষ করে এক মুহূর্ত দেরি না করেই নিজের রুমে চলে গেছে। বন্যাকে কল দিয়ে আবিরের ফেরার কথা বলেছে, তারপর ফোন রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কিছু ভাবছে। আচমকা পেছন থেকে ডাকল, ম্যাম। মেঘ আতকে ওঠে ঘাড় ঘুরিয়ে তাকালো, তবে কিছুই বলল না। আবির আবারও বলল, নিজেকে কষ্ট দেয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই তাই না? মেঘ আর চোখে আবিরকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলল, না। আবির মলিন কণ্ঠে বলল, ভালো। মেঘ নিরেট কণ্ঠে বলতে শুরু করল, বাসা থেকে চলে যাওয়ার আগে কেউ কি একবারের জন্য আমার কথা ভেবেছিল? আর যাওয়ার পরও একটা বারের জন্য কল দিয়ে নিজের অবস্থা জানানোর প্রয়োজন মনে করল না। এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ? আবির তপ্তস্বরে জিজ্ঞেস করল, কেমন আছেন? বেঁচে আছি। আবির মলিন হেসে বলল, ঠিক আছে। আবির চলে যেতে নিলেই মেঘ আবারও ডাকল, আবির ভাই। আবিরের চিরচেনা জবাব, তবে আজ উত্তরে তেমন প্রাণ নেই। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কোথায় ছিলেন? ছিলাম কোনো এক জায়গায়। মেঘ হঠাৎই ভেজা কণ্ঠে বলে উঠল, 1 সপ্তাহ নিখোঁজ হয়ে কিভাবে ছিলেন আপনি? আমি আপনাকে কত শতবার কল দিয়েছি, আর একটু হলে মরেই যেতাম। আবির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মনমরা হয়ে বলল, 1 সপ্তাহেই এত ক্লান্ত হয়ে পড়েছেন, মনে জোর না থাকলে সামনের ঝড়টা কিভাবে সামলাবেন ম্যাম? আবিরের কথা শুনে মেঘের কোমল প্রাণ হৃদয়ে মুষড়ে উঠল। সহসা উদাস চোখে তাকালো আবিরের পরিশ্রান্ত ধৃষ্টতায়। আবিরের দুচোখ বন্ধ, ব্যর্থতার গ্লানি মুখে ফুটে উঠেছে। কোনো এক অজ্ঞাত ক্লেশে আবিরের বুকের ভেতরটা ভারী হয়ে আছে। মেঘ রাশভারী কণ্ঠে বিড়বিড় করল, আপনি পাশে থাকলে আমি সব ঝড় নীরবে সয়ে যাব। আবির দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল। এক পলক মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, নগর জুড়ে বৃষ্টি নামুক, আমায় সুরে ভাসিয়ে ফেলুক, তবু সহিষ্ণুতায় তোকে পরিপূর্ণ রাখুক। আবির মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ মুখ ভার করে বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। সময় যত এগুচ্ছে পরিস্থিতি ততই বেসামাল হচ্ছে। মনের আড়ালে জমে থাকা সুপ্ত অনুভূতিগুলো বিষাক্ত হতে শুরু করেছে। সপ্তাহ কেটে যাচ্ছে। আবিরের ভাবগতিকে এসেছে বিশাল পরিবর্তন। বাসায় ফেরার পর থেকে আবির একদম নিশ্চুপ হয়ে গেছে। আব্বু চাচুদের সাথে কোনো প্রকার কথা বলে না, এমনকি ঠিকমতো বাসায়ও ফেরে না। 3টা প্রজেক্ট শেষ হয়েছে, বাকি 2টার কাজ একা হাতে সামলাচ্ছে। কখনো রাত 2-3টা বাসায় ফিরে, কখনো বা ফিরেও না। মেঘ দিনে কয়েকবার করে কল দিয়ে আবিরের খোঁজ নেয়, তবে ইদানিং আবির মেঘের সাথেও তেমন কথা বলে না। সবসময় দায়সারা ভাব নিয়ে কথা বলে। মেঘ কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দেয়, নিজ থেকে কিছুই বলে না। মেঘও কিছুদিন যাবৎ বিষয়টা খেয়াল করছে। আবিরকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পায়নি। আবিরের নিস্তব্ধতা আর সহ্য করতে পারছে না মেয়েটা। মোজাম্মেল খানও ইদানিং আবিরের সাথে বেশ শান্ত স্বরে কথা বলেন, কিন্তু আলী আহমদ খানের মনে আবিরের প্রতি ক্ষোভের অন্ত নেই। আজ সকালে খাবার টেবিলে সবার উপস্থিতিতে আলী আহমদ খান আবিরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমার যে আগামীকাল ফ্লাইট, এটা কি সবাই জানে? বড় আবুর মুখ থেকে এমন প্রশ্ন শুনে মেঘ অতর্কিতে চোখ বড় করে তাকালো। আবির এক নজর মেঘকে দেখে গম্ভীর স্বরে বলল, না, বলা হয়নি এখনো। মালিহা খান কথাটা শোনা মাত্রই রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিসের ফ্লাইট? আলী আহমদ খান মেকি স্বরে বললেন, কেন, তোমার আদরে ছেলে তোমাকে কিছু জানায়নি? মালিহা খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, আবির, কিছু বলছিস না কেন? আবির মাথা নিচু করে গাম্ভীর্যের স্বরে জবাব দিল, একটা প্রজেক্টের কাজে কয়েক মাসের জন্য দেশের বাহিরে যেতে হবে। অপ্রত্যাশিত বাক্য কর্ণকুহরে প্রবৃত্ত হওয়া মাত্রই মেঘের সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আখি যুগল পূর্বের তুলনায় আরও বেশি প্রশস্ত হয়ে গেছে। বুকের ভেতরে তোলপাড় চোখে মুখে ফুটে উঠতে বেশি সময় লাগলো না। মেঘের দৃষ্টি নিরেট, চোখে নেই কোনো লুকোচুরি। ভ্রু যুগল কুচকে আছে, দৃষ্টি জুড়ে আহাজারি, দুচোখ ছলছল করছে। মালিহা খান আর্তনাদ করে উঠলেন, পড়াশোনার নাম করে 60টা বছর দূরে ছিলি, কিচ্ছু বলিনি আমি। আর সহ্য করতে পারবো না, কোথাও যাবি না তুই।
মালিহা খান আলী আহমদ খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, আপনারা কি শুরু করেছেন? ব্যবসার নাম করে প্রতিনিয়ত আমার ছেলেটার সাথে যা তা আচরণ করছেন। আমার ছেলে কোথাও যাবে না, টাকা পয়সার প্রয়োজন নেই, আমি চাই আমার ছেলে আমার চোখের সামনে থাকুক। আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বললেন, আমি তোমার ছেলেকে জোর করিনি, তোমার ছেলে নিজে বুঝে শুনে প্রজেক্ট নিয়েছে। তাছাড়া এই সিদ্ধান্ত আরও 4-5 মাস আগেই নেওয়া হয়েছে। তোমার ছেলে বাসায় কাউকে বলতে বারণ করেছিল, তাই বলিনি। আগামীকাল ফ্লাইটের জন্য বাধ্য হয়ে বলতে হচ্ছে। মালিহা খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তোর আব্বু কি বলছে আবির? আবির মায়ের হাতে হাত রেখে শীতল কণ্ঠে বলল, মাত্র কয়েক মাসের ব্যাপার আম্মু, এবার তোমার অপেক্ষা দীর্ঘ হবে না, কথা দিচ্ছি। আবিরের ভেজা কণ্ঠের কথা শুনেও মালিহা খান নিজেকে সামলে নিতে পারলেন না। কান্নারত কণ্ঠে বললেন, তোদের যা ইচ্ছা কর, আমি আর কিছুই বলবো না। মালিহা খান নিজের রুমে চলে গেছেন। হালিমা খান আর আকলিমা খানও সেদিকেই ছুটলেন। সবাই ঘাড় ঘুরিয়ে মালিহা খানের রুমের দিকে তাকিয়ে আছে, অথচ মেঘের নজর আবিরের অভিমুখে। আশপাশের ভ্যাপসা গরমে মেঘের শরীর ঘেমে যাচ্ছে, তবুও ভাতের প্লেটে হাত রেখে নিস্তব্ধ হয়ে চেয়ে আছে। আবির মেঘকে দেখে সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিয়েছে। গত 1 সপ্তাহ যাবৎ আবির মেঘের চোখে চোখ রাখে না। সামনাসামনি দেখা হলেও মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায়। তাছাড়া যথাসম্ভব বাসা থেকে দূরেই ঠেকেছে। আজও আবির সেই চোখে তাকাতে পারছে না। ওই 2 চোখে তাকালেই আবির বিধ্বস্ত হয়ে যাবে। যখন থেকে প্রজেক্ট বিষয়ে কথা হয়েছে তখন থেকেই আবির মেঘকে অল্প বিস্তর বুঝাতে শুরু করেছে। সরাসরি না বললেও কৌশলে অনেকবারই বুঝিয়েছে। যেই মিনহাজের প্রতি আবিরের এক রাশ আক্রোশ ছিল, যারা মেঘের আশেপাশে ভিড়লেও আবিরের মেজাজ গরম হয়ে যেত, সেই মিনহাজদের সাথে জোরপূর্বক মেঘের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে, যাতে আবিরের অবর্তমানে নিজেকে নিঃসঙ্গ মনে না হয়। মেঘকে সর্বক্ষণ সহিষ্ণু আর ধৈর্যের কথাই বলে এসেছে। আলী আহমদ খান হঠাৎ ভনিতা না করেই জিজ্ঞেস করে নে, আবির, তুমি কি কোনো বিষয়ে কিছু বলতে চাও? আবির শটান দাঁড়িয়ে চোয়াল শক্ত করে জবাব দিল, না, আমার কিছুই বলার নেই। আবির বেসিন থেকে হাত ধুয়ে সরাসরি আম্মুর রুমে চলে গেছে। একে একে সবাই খাওয়া শেষ করে উঠে যাচ্ছে, অথচ মেঘ তখনও থম মেরে বসে আছে। মেঘের নীরবতায় চারপাশ স্তব্ধ হয়ে আছে। তানভীর এক পলক মেঘকে দেখে কিছু না বলেই উঠে গেছে। মিম 2-3 বার মেঘকে ডেকেছে, কিন্তু মেঘ পাথরের মতো শক্ত হয়ে আছে। এতক্ষণ যাবৎ বুকের ভেতরে যে তোলপাড় চলছিল, এখন তার ছিটে ফোঁটাও বাহিরে প্রকাশ পাচ্ছে না। ছলছল করা 2 চোখের পানি শুকিয়ে গেছে। গলায় আটকে যাওয়া নিঃশ্বাসটা দীর্ঘ শ্বাস হয়ে বেরিয়ে গেছে। আবির, আলী আহমদ খানরা সবাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মেঘ নিজের রুমের দরজা বন্ধ করে সেই যে দেয়াল ঘেঁষে বেলকনিতে বসেছিল, সারাদিনে 1 ইঞ্চিও নড়েনি। সূর্যের প্রখর উত্তাপ নীরবে সহ্য করে নিয়েছে, আর মনে মনে আবিরের কথা ভাবছে। আবির বলেছিল, কাউকে অনেক বেশি সহিষ্ণু হতে হবে। মেঘ সেদিনই কোনো এক ঝড়ের আশঙ্কা করেছিল, তবে সেই ঝড়টা যে তাকে প্রস্তরে পরিণত করে ফেলবে সেটা বুঝতে পারেনি। মেঘের ফোনে একের পর এক কল বাজতেছে। মিম কিছুক্ষণ পরপর দরজায় এসে ডাকছে, কিন্তু মেঘ বেলকনি থেকে একবারের জন্য উঠছে না। সরাসরি রোদের প্রখরতা কখনোই সহ্য করতে পারে না মেয়েটা। অল্পতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। অথচ আজ দিব্যি ঘন্টার পর ঘন্টা বসে আছে। মাথা ব্যথা অনুভব করার মতো শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই। রুমে এসে ফোন হাতে নিতেই দেখল আবিরের নাম্বার থেকে অনেকগুলো কল আসছে। অন্য সময় আবিরের নাম্বার থেকে একটা কল আসলেই আনন্দে মেঘের মন নেচে উঠত, অথচ আজ এতগুলো কল আসার পরও চোখে কোনো উজ্জ্বলতা নেই। শুকনো ঠোঁটে হাসির রেশমাত্র নেই। কান্নায় মেঘের বুক ভেঙে আসছে, তবুও কাঁদতে পারছে না। এমন সময় আবির আবারও কল দিয়েছে। মেঘ কাপা কাপা হাতে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে আবিরের হুঙ্কার আসলো, তুই কি আমাকে বাঁচতে দিবি না? আবিরের এমন হুঙ্কারে মেঘ অপ্রস্তুত হয়ে গেছে। দীর্ঘ সময় নিশ্চুপ থাকায় মেঘের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আবির গম্ভীর কণ্ঠে আবারও বলল, আমি মারা গেলে শান্তি পাবি? মেঘ গলা খাকারি দিয়ে আর্তনাদ করে উঠল, বাজে কথা বলবেন না প্লিজ। আবির নিচু স্বরে বলল, এতগুলো কল দিলাম, একবারের জন্য রিসিভ করার প্রয়োজন মনে করলি না, এটা কি ঠিক? মেঘ আমতা আমতা করে বলল, ফোনের কাছে ছিলাম না। কোথায় ছিলি? মেঘ নিশ্চুপ। আবির কিছুক্ষণ নীরব থেকে আবারও প্রশ্ন করল, দুপুরে খেয়েছিস তুই? না। আবির শক্ত কণ্ঠে বলল, তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যাবতীয় কাজ শেষ করে একেবারে রেডি হয়ে বাসা থেকে বের হবি, আমার যেন অপেক্ষা করতে না হয়। মেঘ ভনিতা ছাড়াই বলল, আমি বের হব না। আবির খানিকটা রাগী স্বরে বলে উঠল, আমি সিদ্ধান্ত চাইনি মেঘ, তোকে 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাইছি। মেঘ আর কিছুই বলতে পারল না। তীব্র অনিচ্ছা সত্ত্বেও 1 ঘন্টার আগেই বাসা থেকে বেরিয়ে রিকশায় করে রওনা দিল। বাসায় একমাত্র মিমকে বলে বেরিয়েছে। মালিহা খান সারাদিন কান্নাকাটি করে ঘুমিয়েছেন। হালিমা খান সেখানেই বসে আছেন। আকলিমা খান আদিকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়েছেন।
মেঘ কিছুটা সামনে এগোতেই আবিরকে দেখল। মেঘকে দেখিয়ে আবির জিজ্ঞেস করল, খেয়ে আসছিস? মেঘ উপর-নিচ মাথা নাড়ালো। পশ্চিমা আকাশ সূর্যের রক্তিমাভাই ছেয়ে আছে। আবির যথারীতি মেঘের পাশে রিকশাতে বসল। ব্যস্ততম শহরে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কোনো স্থান নেই। উদ্দেশ্যহীন গন্তব্যে রিকশা চলছে, কারো মুখে কোনো কথা নেই। কিছুটা নির্জন জায়গায় আবির রিকশা থামাতে বলল। রিকশা থেকে নেমে দুজনেই হাঁটতে শুরু করল। মেঘের চিবুক নামানো। কিছুটা এগোতেই আবির খুব ঠান্ডা গলায় বলল, সবাই শুনলে কষ্ট পেত, তাই আমি আগে কাউকে কিছু বলিনি, কিন্তু আমার এখন যাওয়াটা খুব প্রয়োজন। আশা করি তুই অন্তত পক্ষে বুঝবি। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচু স্বরে বলল, প্রয়োজন হলে অবশ্যই যাবেন। আবির ভ্রু কুচকে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, তুই কি এখনো রেগে আছিস? মেঘ হালকা হেসে বলল, না। সামনাসামনি দুটা চেয়ারে দুজন বসেছে, 2 কাপ চাও অর্ডার করেছে। আবিরের চোখ মাটিতে স্থির হয়ে আছে। মেঘের চোখের দিকে 1 সেকেন্ডের জন্যেও তাকাতে পারছে না। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করল, আপনার কি শরীর খারাপ? আবির চোখ মুখ মুছে ঠিক করে বসল। ধীরে ধীরে এপাশ ওপাশ মাথা নেড়ে কাঁধ উঁচিয়ে শীতল কণ্ঠে বলল, চল উঠি। আবিরের অস্বস্তি বুঝতে পেরে মেঘ আর কিছু বলল না। কাপে তখনও অর্ধেক চা আছে, সেভাবেই কাপ রেখে দিয়েছে। মেঘের মন ভালো করতে বাসা থেকে বের করে এনেছিল আবির, অথচ বুকের ভেতরের হাহাকারে নিজেই অস্বস্তিতে পড়ে গেছে। সময় নষ্ট না করে মেঘকে নিয়ে সরাসরি শপিং করতে গেল। বেশ কয়েকটা শপ ঘুরে মেঘের জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়েছে। ফোনের সাথে কানেক্ট করে মেঘের হাতে পরিয়ে দিতে দিতে গুরুভার কণ্ঠে বলল, আজকের পর থেকে ঘুম আর গোসল ব্যতীত সর্বক্ষণ এটা পড়ে রাখবি। তোর অবহেলায় একটা কল যদি মিস হয়, তারপর বুঝাবো। মেঘ নীরবে চোখ তুলে তাকাতে আবিরের সাথে দৃষ্টি বিনিময় হলো। অতর্কিতেই আবিরে নিজের চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ভ্রু কুচকে বলল, ওখানে গেলে কি আপনার আমার কথা মনে থাকবে? আবির চটজলদি বলে উঠল, মনে থাকবে না কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল, বাসায় যাব না? আবির ভ্রু কুচকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেবল আজকের রাতটায়, কাল থেকে হুটহাট জোর করার মতো কেউ থাকবে না, তুই তোর মতো থাকতে পারবি। মেঘ চোখ গোলগুল করে তাকালো, ততক্ষণে আবির সামনে চলে গেছে। মেঘও পিছু পিছু হাঁটতে শুরু করল। টুকিটাকি কেনাকাটা শেষে বেরিয়েছে। আজ কারো মুখেই তেমন কোনো কথা নেই। অনেকটা সামনে এগোতেই দেখল মেলা চলছে। সন্ধ্যার পরপর রাস্তায় বেশ ভিড় জমেছে। আবির মেঘের ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে। মেঘ উদাস ভঙ্গিতে আশেপাশের মানুষজন দেখছে। কত কত কাপল ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে, একসঙ্গে বসে খাচ্ছে। এসব দেখে মেঘের বুক খুঁড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। আচমকা তাকালো হাতের দিকে। নিজের অজান্তেই মুচকি হেসে বলল, নিয়তের নির্দয়তার নিমিত্তে এই মানুষটা আমার হয়েও আমার নয়। মেঘের অনমন্যে আশেপাশে তাকানো দেখে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেলায় যাবি? মেঘ ডানে বামে মাথা নেড়ে সঙ্গে মুখেও বলল, যাব না। আবির মৃদু হেসে সামনে থেকে 2টা টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকল। মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। আবির অতি সন্তর্পণে মেঘকে নিয়ে ভেতরে ঢুকল। বাসায় এত এত কাচের চুড়ি থাকা সত্ত্বেও মেঘ একটা দোকানে দাঁড়িয়ে নতুন ডিজাইনের কাচের চুড়ি দেখছে। মেঘের চুড়ির প্রতি কৌতূহল দেখে আবির খুব যত্ন সহকারে চুড়ির ভেতর 3 আঙ্গুল ঢুকিয়ে ঢুকে পরীক্ষা করে সুন্দর ডিজাইনের 3 সেট চুড়ি মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো দেখ। মেঘের হাতে অলরেডি সেম ডিজাইনের 1 সেট চুড়ি। আবির সেটা হাতে নিয়ে পরীক্ষা করে বলল, এগুলো তোর হাতে বড় হবে, ওইগুলো পর। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে তপ্ত স্বরে বলল, কে বলছে বড় হবে? এগুলো ঠিকঠাক মতো লাগবে। আবির মলিন হেসে বলল, ওয়েট। আবির 2 সেট চুড়ি খুলে আলতোভাবে মেঘের 2 হাতে পরিয়ে দিচ্ছে। বড় চুড়িগুলো ডান হাতে পরিয়েছে। মেঘ অপলক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। আবির চুড়ি আগে গিফট করলেও এই প্রথমবার নিজের হাতে পরিয়ে দিচ্ছে। চুড়ি পরানো শেষে মেঘ 2 হাত নাড়িয়ে দেখতে লাগলো। আবিরের দেওয়া চুড়ির সেট খুব সুন্দর মতো লেগেছে। অন্যটা একটু বড় হওয়ায় মনে হচ্ছে খুলে পড়ে যাবে। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করল, আমার হাতে ওই চুড়িটাই লাগবে? এটা আপনি কিভাবে বুঝলেন? আবির 2 চোখ ছোট করে হেসে কিছু বলতে গিয়েও থেমে গেল। আশেপাশে তাকিয়ে মেকি স্বরে বলল, থাক, এখানে কিছু না বলি। আবিরের মুখে দুষ্টু হাসি দেখে মেঘ ভ্রু কুচকালো। সঙ্গে সঙ্গে তাকালো দোকানের ছেলেটার দিকে। ছেলেটাও কেমন করে হাসছে। বিরক্তিতে মেঘ বলল, চলেন এখান থেকে। আর কিছু নিবি না? এই দোকান থেকে নিব না। ছেলেটা সঙ্গে সঙ্গে মন খারাপ করে বলল, সরি ভাবি, আমি আর হাসবো না, আপনার যা পছন্দ হয় নিন। অপরিচিত এক ছেলের মুখে ভাবি ডাক শুনে মেঘ অপ্রত্যাশিতভাবে তাকালো। পরপর চোখ তুলে তাকালো আবিরের মুখের পানে। আবিরের ঠোঁটে তখনও হাসি লেগেই আছে। মেঘ এক মুহূর্তের জন্য আবিরের যাওয়ার ঘটনা বেমালুম ভুলে গেল। আবিরের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে নিজেও হাসল। তারপর আদুরে ভঙ্গিতে শুধালো, আর কি নিব?
আবির ওষ্ঠযুগল আরও প্রশস্ত করে বলল, হায় রে, মেয়ে মানুষ 1 সেকেন্ডই সব ক্রোধ গায়েব। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। আবির সঙ্গে সঙ্গে মেঘের বাহু চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, এই না, তোর যা ভালো লাগে সব নিতে পারিস। আবিরের হাতে থাকা মেঘের বাহু দিয়ে আঙুলে পরখ করে মেঘের হাতটা উপরে তুলে মেঘকে দেখিয়ে আবির অকস্মাৎ শক্ত কণ্ঠে বলল, এখন যেমন রেখে যাচ্ছি, ফিরে এসে যেন তেমনই পাই। 1 ইঞ্চি এদিক সেদিক হলে সোজা বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, কেন? আবির নিরেট কণ্ঠে বলল, আমার বাড়িতে কোনো কঙ্কালের জায়গা হবে না। মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির দোকান থেকে 2টো টিকলি হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করে একটা মেঘের কপালে ধরে মৃদু হেসে বলল, এটা একদম ঠিকঠাক। বেশ কয়েকটা আংটিও দেখে নিল। মেঘের আঙুলে পরিয়ে পরিয়ে দেখছে। মেঘও বিস্ময়কর দৃষ্টিতে আবিরের কর্মকাণ্ড দেখছে। আবির খুব যত্ন নিয়ে প্রতিটা জিনিস পর্যবেক্ষণ করছে। একটা মেয়ের জীবনে এর থেকে বেশি চাওয়া বোধ হয় আর কিছুই হতে পারে না। স্বর্ণ কিংবা হীরার চেয়েও ঠিক মূল্যবান প্রিয় মানুষের থেকে প্রাপ্ত সময়, তার মনোযোগ আর ভালোবাসা। মেলা থেকে কেনা প্রতিটা জিনিসের মূল্য অতি নগণ্য, অথচ মেঘের কাছে সেগুলোই খুব মূল্যবান। মেঘের জন্য কেনাকাটা শেষ করে মিম আর আদির জন্য মেলা থেকে কিছু কিছু জিনিস নিয়েছে। মেলা থেকে বেরিয়ে দুজন আবারও হাঁটতে শুরু করলো। এর মধ্যে তানভীরকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে। ভিড় ঠেলে আবির মেঘের হাত ধরে হাঁটছে। আবির অবশ্য এই রিক্সা নিতে চেয়েছিল, কিন্তু মেঘের আবিরের সঙ্গে হাঁটতে খুব ইচ্ছা করছিল, তাই সে রিক্সায় উঠেনি। এই যে আবির মেঘের হাতটা শক্ত করে ধরে আছে, এতেই মেঘের বিষাদে ঢাকা মন ভালো হয়ে গেছে। কিন্তু রিক্সায় উঠলে আবারও সেই কোমল মনে বিষাদ ভরে যাবে, তাই সে কোনোভাবেই রিক্সায় উঠবে না। আবির আর মেঘ একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘকে একটা টেবিল দেখিয়ে আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আবির চলে যেতে 3টে মেয়ে মেঘের সামনে হাজির হলো। মেয়েগুলো দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী, আবার সাজগুজও করেছে, তবে বয়সে মেঘের থেকে অনেক বড় হবে। মেঘ ভ্রু কুচকে থাকিয়ে আছে। 3টা মেয়ের মধ্যে একজন বলে উঠল, তোমার পাশে ছেলেটা আবির ছিল না? মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, হ্যাঁ, কেন? আর একটা মেয়ে আল্লাহতি কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি বুঝি আবিরের গার্লফ্রেন্ড? মেঘ ঢুক গিল। আবিরের প্রতি মেঘের তীব্র প্রেমানুভূতি, সেই সাথে আবিরের যত্নে দুজনের সুপ্ত প্রেমের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। আবির মুখ ফুটে এখনো কিছু না বলল। মেঘ মেয়েগুলোর সামনে শান্ত স্বরে বলল, জি। মেয়েগুলো একজন একজনকে ধাক্কা দিয়ে বলল, বলছিলাম না গার্লফ্রেন্ড, দেখলি তো? মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আপনারা কারা আর আবির ভাইকে কিভাবে চিনেন? একটা মেয়ে কপাল গুটিয়ে বলল, আবিরকে ভাই ডাকছো কেন? বয়ফ্রেন্ডকে কেউ ভাই ডাকে? মেঘ চিবুক নামিয়ে মৃদু স্বরে বলল, উনি আমার চাচাতো ভাই। কিন্তু আপনারা কারা? এবার মেয়েগুলোর ধাক্কাধাক্কি বেড়ে গেছে। তাদের মধ্যে একজন মিষ্টি করে হেসে বলল, ও আচ্ছা, তুমি তবে সে যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি? বাড়িতে পড়ি থাকলে বাইরে পেতনি দেখা তো প্রশ্নই আসে না। মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। আরেকটা মেয়ে বলে উঠল, আমরা তোমার বয়ফ্রেন্ডের সাথে একই কলেজে পড়তাম। আজ এত বছর পর হঠাৎ মেলার মধ্যে আবিরকে দেখলাম, তার পাশে তুমি ছিলে। আবিরের যত্ন দেখে সন্দেহ করেছিলাম তুমি নিশ্চয়ই আবিরের প্রেমিকা হবে, তাই শিওর হতে তোমাদের ফলো করে এখান পর্যন্ত এসেছি। বাই দ্য ওয়ে, তুমি খুব লাকি যে আবিরের মতো একজন মানুষ পেয়েছ। আরেকটা মেয়ে চামসরে বলল, যত্নে রেখো আমার অতীতের ক্রাশকে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, জি ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। ফিয়ামানিল্লাহ, এখন আসি। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, চলে যাবেন কেন? উনি এখনই চলে আসবে, বসুন আপনারা, আমাদের সাথে ডিনার করুন। মেয়েগুলো উদাস ভঙ্গিতে বলল, আবির যদি এসে আমাদের এখানে দেখে নিশ্চিত ভাবতো তোমার কাছে উল্টাপাল্টা কথা লাগাচ্ছে। থাক, তোমরা আনন্দ করো, আসি। পাশের মেয়েটা আবারও বিড়বিড় করে বলল, ক্রাশের প্রেমিকাকে দেখেই পেট ভরে গেছে, আজ রাতে কিছু না খেলেও চলবে। যেতে যেতে পাশেজন ধমক দিল, মুখটা বন্ধ রাখতর। মেয়েটা কি ভাবছে কে জানে। মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। এর মধ্যে আবির হাত মুখ ধুয়ে চলে আসছে। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে মেঘের দিকে তাকালো। মেঘ তখনও সেদিকে তাকিয়ে আনমনে হাসছে। আবির পেছনে ঘুরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে হাসছিস কেন? পরিচিত কেউ আসছিল? মেঘ হেলান দিয়ে বসে আবিরের দিকে তাকিয়ে ঠাট্টার সুরে বলল, আপনার গার্লফ্রেন্ড আসছিল। আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে প্রখর তপ্ত সুরে শুধালো, আমার গার্লফ্রেন্ড মানে? মেঘ হেসে আবারও বলল, আহারে, মেয়েটা আপনাকে কত ভালো। বলতেই আবিরার চোখে চক পড়ল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শানিত কণ্ঠে বলল, আজে বাজে কথা একদম বলবি না। এমন সময় তানভীর এসে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? আমার বনুটাকে বকা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আবির মুখে পূর্বের মতো গাম্ভীর্যতা রেখে আবার বলল, আমাকে বলছিস কেন? তোর বোনকে জিজ্ঞেস কর। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে বনু? মেঘ সাফাই দেওয়ার স্বরে বলল, এক মেয়ে বলছে আবির ভাই নাকি তার ক্রাশ ছিল, তাই আমি মজা করছিলাম। তানভীর সন্দেহের দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করল, কোনটা আসছিল?
মেঘ চোখ বড় করে বিস্ময় সমেত তাকিয়ে বলল, কোনটা মানে? কয়জনের ক্রাশ উনি? আবির অকস্মাৎ টেবিলের নিচে তানভীরের পায়ে পা চেপে ধরে অগ্নিদৃষ্টিতে তাকালো। তানভীর মজার ছলে বলল, আসলে ভাইয়াকে তো অনেক মেয়েই পছন্দ করে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেয় না। মেঘ মুচকি হেসে বলল, হ্যাঁ জানি। আবিরা তানভীর দুজনেই মেঘের দিকে শুভ্রমিত্রে তাকিয়ে আছে। কোন মেয়ে আসছিল, কি বলছে, এসব ভেবেই দুই ভাই আটকে উঠছে। তানভীরের সাথে ইদানিং সম্পর্ক ভালো হয় মেঘ অনেক কথাই তানভীরের সামনে বলে দেয়, কিন্তু তাই বলে এই না যে প্রেমিকের এক্স ফ্যানের কথাও অতর্কিত ভাইয়ের সামনে বলতে থাকবে। তিনজনে একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আবির তানভীর উদ্দেশ্য করে বলল, তুই ওকে নিয়ে বাসায় যা। মেঘ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, আপনি বাসায় যাবেন না? তানভীর মিটিমিটি হেসে বাইক স্টার্ট দিতে চলে গেছে। আবির মলিন হেসে বলল, রাকিবদের সাথে দেখা করে বাসায় ফিরব। মেঘ আস্তে করে বলল, তাড়াতাড়ি ফিরবেন? মেঘ মেইন গেট পার হতে সবাই এক দৃষ্টিতে মেঘের দিকে টকালো। জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছন থেকে তানভীর এসে বলল, কিরে বনু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই না মিম আর আদির জন্য জিনিস কিনলি, ওদের দে। মেঘ সঙ্গে সঙ্গে আদিকে নিয়ে মিমের রুমে চলে গেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? তানভীর তড়িৎ বেগে জবাব দিল, মেলা হইতেছে, তাই বনুকে নিয়ে মেলায় গিয়েছিলাম। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা দুই ভাই বোন একসঙ্গে বের হতে না? বারণ করেছিলাম। তানভীর ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল, মনে ছিল না। এরপর থেকে বনুকে রিকশায় পাঠিয়ে আমি বাইকে আসব, তাহলে হবে তো। আলী আহমেদ খান হেসে বললেন, বোনকে একা নিয়ে গেলে মিমার আদিকে নিলে না কেন? তানভীর মেকি স্বরে বলল, তিনজনকে একা সামলানো সম্ভব না, পরবর্তীতে বাসার সবাই মিলে একদিন যাব। আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলেন, আবির কোথায়? তানভীরের স্বাভাবিক জবাব, রাকিব ভাইয়াদের সাথে অফিসিয়াল মিটিং করছে। মোজাম্মেল খান ভ্রু উঁচিয়ে বললেন, অফিসিয়াল মিটিং? তানভীর রাশভারী কণ্ঠে বলল, ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব তো রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াকেই নিতে হবে। তার জন্য মিটিং প্রয়োজন না? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। বাসায় কখন ফিরবে? মিটিং শেষ হলে। ঠিক আছে, তুমি রুমে যাও। তানভীর স্বাভাবিকভাবেই রুমে চলে গেছে। মিমদের জিনিসপত্র দিয়ে মেঘ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে চুল খুলে মাথায় টিকলি, নতুন কেনা বড় বড় ঝুমকা, হাত ভর্তি চুড়ি, কোমরে বিছা পড়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আজকে পড়া প্রতিটা জিনিসই আবির ভাইয়ের পছন্দ করে কেনা। মেঘ একবার ওড়না দিয়ে ঘোমটা দিচ্ছে, আবার ঘোমটা তুলে নিজের লাজুক মুখখানা দেখছে। আচমকা মেঘের মনে বিষাদের ছায়া নেমে আসলো। মনে পড়ে গেল আবির ভাইয়ের চলে যাওয়ার কথা। ঠোঁটে লেগে থাকা হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সব খুলে ফেলেছে। চুলে ফাত খোপা করে বিছানার এক কোণে চুপটি করে বসে পড়েছে। মনে মনে ভাবছে ছোট থেকে ফেলে আসা সব স্মৃতি। অকস্মাৎ মেঘের মনে পড়ল আজ থেকে প্রায় 9 বছর আগের কথা, যখন প্রথমবারের মতো আবিরের দেশ ছাড়ার কথা হচ্ছিল। আবির আকুল কণ্ঠে বারবার মেঘকে জিজ্ঞেস করেছিল, তুই কি চাস আমি তোকে ছেড়ে চলে যাই? প্লিজ মেঘ, তুই একবার বল যেতে হবে না। আমি সত্যি সত্যি যাব না, কিছু তো বল প্লিজ। অথচ মেঘ সেদিন একবারের জন্য মুখ খুলেনি, এমনকি আবিরের আকুল কণ্ঠে বলা কথাগুলোর মানেও বোঝার চেষ্টা করেনি। তীব্র অভিমান বুকে জমিয়ে রেখেছিল, যার জন্য বাধ্য হয়ে সেদিন আবিরকে কাটা বেছানো পথকেই বেছে নিতে হয়েছিল। তখন আবির বাড়ি ছাড়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছিল মেঘ, অথচ আজ সম্পূর্ণ উল্টো। আজ সবচেয়ে বেশি কষ্ট মেঘই পাচ্ছে। মালিহা খানকে বোঝানোর পর উনিই মেনে নিয়েছেন, কিন্তু মেঘ কোনো কিছু বুঝার অবস্থাতেই নেই। আবিরের উপস্থিতি ছাড়া মাত্র 7 দিনেই মেয়েটা অধমরা হয়ে গিয়েছিল। সেখানে 7 সমুদ্র পার হয়ে আবির চলে যাবে, এটা সে কোনোভাবেই মানতে পারছে না। ঘণ্টা দুয়েক যাবৎ মেঘ এলোপাথারি ভাবনায় মগ্ন। হঠাৎ ভাবনার মাঝে আগমন ঘটে আবিরের 3 বান্ধবীর, যাদের মধ্যে একজন বলেছিল, তুমিই তবে সে যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ি থাকলে বাইরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না। এইটুকু মনে পড়তেই মেঘ অকস্মাৎ সোজা হয়ে বসল। রেস্টুরেন্টে বিষয়টা সেভাবে ভেবে দেখেনি, তবে এখন এটার মানে বেশ বুঝতে পারছে। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল, তবে কি আবির ভাই আমাকে তখন থেকেই ভালোবাসতেন? মেঘের হৃদস্পন্দন জোরালো হতে শুরু করেছে। আচমকা বুকের বাঁ পাশে তীব্র শূন্যতা অনুভব হচ্ছে। 9 বছর যাবৎ আবির ভাইকে কত কষ্ট দিয়েছে সেসব ভেবেই মেঘের কলিজা কাঁপছে। যদিও মেঘ শিওর না এটা কেবল সন্দেহ, তবু মেঘ স্তব্ধ হয়ে গেছে। কোনো কিছু ভেবে না পেয়ে দ্রুত রুম থেকে প্রস্থান নিয়ে ছুটল আবিরের রুমের দিকে। ততক্ষণে রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা 11-12টার ঘরে আবিরের রুমের দরজা চাপানো, তবুও ইতস্তততা ছাড়াই মেঘ দরজা ধাক্কা দিল। ছুটে গেল রুমের ভেতর, কিন্তু আবির রুমে নেই। রুমে লাগেজ, সাথে প্রয়োজনীয় সবকিছু গুছানো দেখেই মেঘের বুকটা আবারও ছ্যাদ করে উঠল। রুমে ফোন দেখে শিওর হলো আবির বাসাই আছে।
রুমে আবিরকে না পেয়ে সোজা ছুটল ছাদের দিকে। ছাদের কার্নিশে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে আবির, দৃষ্টি আকাশের পানে। মেঘ দরজায় দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলে তাকালো আবিরের দিকে। আবিরের পেছন সাইড দেখেই মেঘ বুঝতে পেরেছে বুকের ভেতরে আটকে থাকা সবটুকু নিঃশ্বাস ছেড়ে মেঘ আবারও ছুটল। আবির গভীর মনোযোগ সহকারে অসীম আকাশে তাকিয়ে আছে। মেঘের নুপুরের শব্দ আবিরের কর্ণকুহুরে প্রবেশের আগেই মেঘ পেছন থেকে আবিরকে ঝামটে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আকস্মিক ঘটনায় আবির এক পা সামনে এগিয়ে ছাদের সাইডে দেয়ালে হাত চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করল। মেঘের ছোট্ট ছোট্ট দুটা হাত আবিরের বুকের উপর। মেঘের অবাধ কান্নায় আবিরের পিঠের দিকে টি শার্ট ভিজে যাচ্ছে। আবির এক হাতে নিজের দুচোখ মুছে মেঘকে খানিকটা ছাড়িয়ে সামনে ঘুরল। মেঘ এবার অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়েছে। মেঘের গগন বিদায় কান্নায় প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে। ছাদে বয়ে যাওয়া হিমশীতল হাওয়াও থেমে গেছে। পূর্ণিমার চাঁদে আলোকিত ছাদে আবির আর মেঘ ব্যতীত কোথাও প্রাণের অস্তিত্ব নেই। ধীরে ধীরে মেঘের কান্নার মাত্রা বেড়েই চলেছে। আবিরের গলা দিয়েও কোনো আওয়াজ বের হচ্ছে না। মেঘকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে আবির আচমকা নিজের এক হাত মেঘের কোমরের কিছুটা উপরে, আরেক হাতে পিঠ বরাবর রেখে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের স্পর্শ অনুভব করা মাত্র মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে জোরে শব্দ করে কাকুতি শুরু করেছে। এই প্রথমবার আবির মেঘকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। প্রশস্ত হাতের সবটুকু সামর্থ্য দিয়ে তার প্রেয়সীকে আলিঙ্গন করেছে। এর আগে যে কয়বার ধরেছে ততবারই আবির দূরে থেকেছে। তবে আজ দুজনের মাঝে 1 ইঞ্চি দূরত্বও নেই। দুটা নিষ্কলুষ হৃদয়ের মানুষের কান্নাতেই একে অন্যের হৃদয়ের ক্লেশ উপলব্ধি করছে। আবির কিছুটা নিচু হয়ে মেঘের মাথার উপর আলতোভাবে নিজের গাল ছোঁয়াতেই আবিরের চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু মেঘের কেশেরাজ ভেদ করে ভেতরে চলে গেছে। কান্নার তোপে সেই নোনাজল উপলব্ধিও করতে পারেনি। আবির সঙ্গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘের মাথায় নিজের মাথা কাঁধ করে রাখতেই মেঘ আবিরের প্রশস্ত বুকে নিজের মুখ চেপে ধরেছে। অকস্মাৎ মেঘের খোপার বাঁধন খুলে আবিরের দুহাত ঢেকে মেঘের ঘন কালো চুল পৌঁছে গেছে হাঁটুর ওপর পর্যন্ত। আবিরের সুপ্ত অনুরাগের মতো কেশরাজরাও যেন লুকিয়ে ফেলেছে আবিরের ভালোবাসার বন্ধনকে। মেঘ আবিরের বুকের বাঁ পাশে মাথা রেখে অবাধে কাঁদছে। আবির নীরবে মেঘের কান্নার গভীরতা মাপছে। প্রায় ৪৫ মিনিট পেরিয়ে গেছে, অথচ মেঘ থামছেই না। আবির বাধ্য হয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, এবার একটু থাম প্লিজ। মেঘ আরও কিছুক্ষণ কেঁদে কয়েক সেকেন্ডের জন্য থামল, তবে তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। খানিক স্থির হওয়ায় আবিরের বুকের বাম প্রকোষ্ঠে থাকা হৃৎপিণ্ডের প্রবল স্পন্দন অনুভব করছে, যা বাহির থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। মেঘির কান্না থেমে গেছে। দু চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনা জলও থমকে গেছে। মেঘ ফোপানো কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আপনি ব্যতীত আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আবির এক হাতে মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে মোলায়েম কণ্ঠে বলল। এই বিস্তৃত নক্ষত্র মণ্ডলকে সাক্ষী রেখে আবির মেঘকে কথা দিচ্ছে, আজ থেকে ঠিক 5 মাস পর মেঘ যা চাইবে, ঠিক যেভাবে চাইবে সেভাবেই পাবে। মেঘের কোনো ইচ্ছে আমি আবির অপূর্ণ রাখব না, কথা দিলাম। শুধু একটু ধৈর্য রাখ প্লিজ। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এর বেশি ধৈর্য রাখতে পারছি না আবির ভাই, আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। আবির সহসা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল, তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। আবিরের আর্তনাদ শুনে মেঘ আবিরের বুক থেকে মাথা উঠিয়ে বিস্মিত নয়নে আবিরের মুখের পানে তাকিয়েছে। পূর্ণিমার চাঁদের আলোতে মেঘের দুধে আলতা আদলে গাল বেয়ে গড়িয়ে পড়া পানির ধাকগুলো মুক্তার ন্যায় চকচক করছে। মেঘের বিষণ্ণ চিত্তে নৈসর্গিক পুলক নিরূপণ হচ্ছে। উদ্বিগ্ন আদল মুহূর্তেই বদলে গেছে মনোমুগ্ধকায়। আবিরের অন্তরের মর্মভেদী প্রদাহে প্রতিনিয়ত বিধ্বস্ত হওয়া অবসন্ন ধৃষ্টতায় মুহূর্তেই স্তম্ভিত ফিরল। আবিরের অচঞ্চল চাহনি ছোট্ট মেঘের বুকের ভেতর আবদ্ধ হৃৎপিণ্ডটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। মেঘের পিঠ থেকে হাত সরিয়ে আবির অতীব আত্মেষে মেঘের দুচোখ মুছে দিয়েছে। মেঘ তখনও ছোট্ট হাতের সর্বশক্তি দিয়ে আবিরকে জড়িয়ে ধরে আছে। আবির গালের পানি মুছে দুহাতে মেঘের দুগালে হাত রেখে নীরব দৃষ্টিতে তাকিয়ে পূর্বের ন্যায় আবারও জিজ্ঞেস করল, ম্যাম, আমাকে কি 5টা মাস সময় দেয়া যাবে? আবিরের আজ্ঞাসূচক প্রশ্ন শোনা মাত্র মেঘের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গাল পর্যন্ত নামতেই আবির নিজের বৃদ্ধাঙ্গুলির সহিত সেই গতি থামিয়ে দিয়ে মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল, মাস বাদ দিলাম, মাত্র 150 দিন হলেই চলবে। ঘুম ভাঙলেই 149 দিন চলবে।
মেঘের মুগ্ধ চাহনিতে আবারও বিষাদ নেমেছে। বুকের ভেতর তীব্র অভিমান জমেছে। অভিমানী মুখখানা দেখে আবিরের বুকের যন্ত্রণা তীব্র হতে শুরু করেছে। গত দিনগুলোতে মেয়েটাকে অবহেলা করে নিজেকে যতটা শক্ত রাখার চেষ্টা করেছিল, সেই সব কিছু মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। আবির নিজেকে নিরুদ্ধ করতে আকাশের পানে তাকিয়ে দু চোখ বন্ধ করে সঙ্গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ অনুভব করল আবিরের পিঠ থেকে মেঘের দুহাত সরে গেছে। আবির তৎক্ষণাৎ চোখ মেলল। ততক্ষণে মেঘের শরীর হেলে পড়ছে। আবির তড়িৎ বেগে মেঘকে দুহাতে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল। এই মেঘ, কি হয়েছে তোর? মেঘের নিস্তেজ দেহ আবিরের গায়ে পড়ে আছে। আবির অনর্গল ডাকছে, কিন্তু মেঘের হুঁশ নেই। মেঘকে কোলে নিয়ে সোফায় হেলান দিয়ে বসিয়ে দ্রুত পানি এনে মেঘের চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে আর অবিরত ডেকে যাচ্ছে। সকাল থেকে করা একের পর এক অনিয়ম, মনের বিরুদ্ধে সারাদিন উত্তপ্ত ক্ষিপ্রতায় নিজেকে প্রহত করার তীব্র প্রচেষ্টা, বুকের ভেতর কষ্ট চেপে রাখার উদ্যম, তার সঙ্গে অনাবশ্যক কান্নার ফলে মেঘের দেহ নিস্তেজ হয়ে পড়েছে। মিনিট দশেকের মধ্যে মেঘ পিটপিট করে চোখ মেলল। আবির ছাদের ফ্লোরে বসে মেঘের দুহাত আঁকড়ে ধরে আকুল কণ্ঠে ডেকেই যাচ্ছে। আবিরের বিধ্বস্ত চেহারা দেখে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। মনের অন্তরালে চলছে একের পর এক প্রশ্নের ছুটোছুটি, কিন্তু তার একটাও শ্বাসনালী পেরিয়ে মুখ পর্যন্ত আসতে পারছে না। আবির আকুল কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? আবিরের প্রশ্নে মেঘের ধ্যান ভাঙে। চিবুক নামিয়ে আস্তে করে বলল, আমার মাথা কেমন করছে। আবির নিজেকে ধাতস্থ করে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত পাগলামি কেন করিস? তুই তো জানিস কাঁদলে তোর মাথা ব্যথা করে, শ্বাসকষ্ট হয়। তবে কেন এমন করিস? নিজের প্রতি যত্নশীল কবে হবি? আবিরের আদর মাখা একের পর এক প্রশ্ন শুনে মেঘের অভিমানী মনে রাশি রাশি অভিমান ভর করছে। মুখটা আগের থেকেও বেশি চুপসে গেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, আমি পৃথিবীর শ্রেষ্ঠ অনুৎকণ্ঠিত হব, নিজেকে প্রতিহত করে নিজেই আশাহত হব। আবির মলিন হেসে বলল, আমাকে জ্বালাতে তোর খুব ভালো লাগে তাই না? মেঘ না যাইতে ক্ষীণ হাসত, তবে হাসিটা পুবের ন্যায় প্রাণহীন। আবির ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, আমি যাওয়ার পর যদি কোনোভাবে শুনতে পারি যে তুই স্ব ইচ্ছায় নিজেকে নিজে আহত করেছিস, তাহলে এই আবিরকে আর পাবি না। চুপচাপ রুমে যা। মেঘ নিরাশ হয়ে বলল, আমি রুমে যাব না। আবির ফ্লোর থেকে উঠে ট্রাউজারের ধুলো ঝেড়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, রুম পর্যন্ত দিয়ে আসতে হবে? মেঘ আকাশের পানে তাকিয়ে উষ্ণ স্বরে বলল, চাঁদটা খুব সুন্দর তাই না? আবির আর চোখে চাঁদের পানে তাকিয়ে মুখের গম্ভীর ভাব সরিয়ে মেকি স্বরে বলল, তোর থেকে বেশি না। মেঘ মলিন হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, যে অনলের উত্তাপে সদাই ঝলসে চাপছি, সেই অনলে ঘি না ই বা ঢাললেন? আমি উন্মাদবাদী হতে পারি, তবে বিবশ নয়। আবির মেঘের পাশে সোফায় বসে নিজের হাঁটুতে দুহাতের ভর ফেলে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলে উঠল, এজন্যই আমি বাসায় কিছু বলতে চাইনি। ভেবেছিলাম ওইখানে পৌঁছে ফোন করে জানাবো, কিন্তু আব্বু জানিয়ে দিয়ে সবকিছু এলোমেলো করে দিয়েছে। মেঘ কপাল গুটিয়ে শুকনো নেত্রে আবিরের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, আপনি আমায় না জানিয়ে চলে যেতে পারতেন হয়তো। মেঘ দু হাতে আবিরের বাহু শক্ত করে ধরে আবিরের শক্তপোক্ত বাইসেপে মাথায় লিয়ে মিনমিন করে বলে, আপনি বড্ড নিষ্ঠুর। আবির আর চোখে চেয়ে বলল, তাহলে নিষ্ঠুর মানুষটার পাশে বসে আছিস কেন? রুমে চলে যা। মেঘ অনুষ্ণ কণ্ঠে জবাব দিল, নিষ্ঠুর মানবের নিষ্ঠুরতা আমায় বন্দি করে ফেলেছে, আমি এখন কি করব? আবির মোলায়েম কণ্ঠে বলল, নিষ্ঠুর মানবের জন্য প্রতীক্ষা করবি। আবির একটু থেমে আবারও বলল, শোন, আমি চাই না আমার অবর্তমানে তুই নিজের উন্মুক্ত মনটাকে বন্দি করে নিজেকে কষ্ট দিস। তোর জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবে। বন্ধু, আড্ডা, পড়াশোনা, তাছাড়া যা যা করতে ভালো লাগে সব করতে পারিস। যদি ঘুরতে ইচ্ছা করে তানভীরকে বললেই নিয়ে যাবে। মন খারাপ লাগলে ফুপ্পির সাথে দেখা করে আসিস। সবথেকে বড় কথা, যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে নির্দ্বিধায় কল দিস, হোক রাত 2টা কিংবা দুপুর 12টা। তো যখন ইচ্ছা হবে তখনই কল দিবি, যা ইচ্ছে তাই বলতে পারবি। যদি মাঝরাতে টিকটিকি কিংবা ব্যাঙের স্বপ্নে ঘুম ভাঙে আর সেই স্বপ্নের কথা শেয়ার করতে ইচ্ছে হয়, তবে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। সবসময় মনে রাখবি, কোথাও কে একজন তোর চিন্তায় নিরন্তর মগ্ন আছে। মেঘ নিশ্চুপ বসে আছে। আবির গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, সেই সাথে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি চলে যাবার পর আমার নিষেধাজ্ঞা অমান্য করে যদি নিজেকে কষ্ট দেস, তবে আমি আবির তোকে চিনি না। মাইন্ডেড। মেঘ আবিরের হাত ছেড়ে সোজা হয়ে বসেছে। প্রিয় মানুষের সঙ্গ পেতে মনে সায় দিলেও আজ শরীরটা সায় দিচ্ছে না। সারাদিনের উদ্দামতা মেঘের মুখে মুখে ফুটে উঠেছে।
মাথা অনবরত ঘুরছে, চোখে ঝাপসা দেখছে, নিজের সাথে নিজে বিগ্রহ করেও ঠিক থাকতে পারছে না। একবার মাথা চেপে ধরছে, একবার আকাশের পানে তাকাচ্ছে, আবার আবিরকে দেখছে। মেঘের অস্থিরতা বুঝতে পেরে আবির শান্ত স্বরে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ উপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে, চল তোকে রুমে দিয়ে আসি। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি রুমে যাব না, এখানেই থাকবো। আবির নড়ে চড়ে পায়ের উপর পা তুলে বসে মেঘকে কাছে টেনে আবিরের উড়ুতে শুইয়ে দিয়েছে। আকস্মিক ঘটনায় মেঘের সর্বাঙ্গ শিহরিত হচ্ছে। বুকের ভেতরের টালামাটাল অবস্থা সামলাতে বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আচমকা আবিরের সংস্পর্শ মেঘকে নাজেহাল করে তুলছে, তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। আবির ব্যস্ত মেঘের লম্বা চুল সামলাতে। মেঘের বুকের বাঁ পাশে হৃৎপিণ্ডের কম্পন বাহির থেকে শোনা যাচ্ছে। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখই খুলতে পারছে না, সেই সঙ্গে শরীরের দুর্বলতার জন্য উঠার চেষ্টাও করতে পারছে না। আবিরের এক হাত মেঘের চুলে, খুব যত্ন সহকারে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘ ভেতরে ভেতরে আবিরের কোল থেকে উঠার চেষ্টা করছে, আস্তে আস্তে সাইডে সরে যাচ্ছে। আচমকা আবির অন্য হাতে মেঘের পেটের পাশে হাত রেখে মেঘকে সোফার মাঝ বরাবর এনে উষ্ণ স্বরে বলল, কথা না শুনলে সোজা রুমে ফেলে দিয়ে আসবো, তারপর কান্নাকাটি করবি না বলে দিলাম। আবিরের উষ্ণ স্পর্শে মেঘের নিঃশ্বাস আটকে গেছে। সেই সঙ্গে ভারী কণ্ঠের হুমকিতে মেঘ সম্পূর্ণ শান্ত হয়ে গেছে। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ছাড়ছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সেই সঙ্গে মেঘকে শীতল কণ্ঠে বোঝাচ্ছে। আবিরের বিস্তর আলাপচারিতার পর মেঘ ধীরে ধীরে চোখ মেলল। উজ্জ্বল আলোতে আবিরের মায়াময় মুখখানায় তাকিয়ে মনে মনে আওড়ালো, এত কথা বলতে পারছেন, অথচ একবারের জন্য কি ভালোবাসি শব্দটা বলা যায় না? সারা জীবনের জন্য আমাকে আপনার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেওয়া যায় না? আবির শান্ত স্বরে জিজ্ঞেস করল, কি ভাবছেন? মেঘ চোখ সরিয়ে মুচকি হেসে বলল, কিছু না। মেঘ অসীম আকাশে জলজল করা চাঁদের পানে চেয়ে আছে, আর আবিরের নেশাক্ত দৃষ্টি তাকিয়ে আছে মেঘের মায়াবী আদলে। আবিরের বুকের বাঁ পাশে যেই চাঁদের অবস্থান, সেই চাঁদ আজ আবিরের কোলে শুয়ে আছে। আবির না চাইতেও আজ তার একান্ত চাঁদের রূপ আর মায়ায় নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে। বেসামাল দশার কত সময় পেরিয়েছে সেদিকে কারোরই হুঁশ নেই। আবিরের আত্মার্থে একসময় মেঘ আবিরের কোলেই শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আবির তখনও মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত মুখখানা দেখছে। প্রায় শেষ রাতের দিকে আবির মেঘকে তার রুমে নিয়ে গেছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে আলতোভাবে মেঘের কপালে একটা চুমু খেয়ে ভেজা কণ্ঠে বলল, খুব মিস করব তোকে। আবির উঠে যেতে নিলে মেঘ ঘুমের ঘোরেই আবিরের টি শার্ট খামচা করেছে। আবির উঠতে চেয়েও থমকে গেছে। এই হাত ছাড়িয়ে চলে যাওয়া আবিরের পক্ষে অসম্ভব, তাই চুপচাপ মেঘের পাশে বসে পড়েছে। সকাল হয়ে গেছে। মেঘ আধ ঘুমে থেকেই আশপাশে তাকিয়ে নিজেকে রুমে আবিষ্কার করল। তৎক্ষণাৎ ঘড়ির কাঁটা টিকটিক করে উঠল। মেঘ চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখল ঘন্টার কাঁটা ঠিক 11টায়। মেঘ এক লাফে শোয়া থেকে উঠে আগপাচ না ভেবেই বিছানা থেকে নেমে ছুটতে শুরু করলো। মাথা ঘুরছে, চোখ অন্ধকার হয়ে আসছে, তবুও মেঘ থামছে না। রুম থেকে বেরিয়ে বেলকনি পেরিয়ে আবিরের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। দরজার আটকানো, দরজার বাহিরে জলজল করছে একটা সিলভার রঙের তালা। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকে হাত রেখে এক পা করে পেছাতে শুরু করলো। দু চোখ ছলছল করছে, সদ্য ঘুম ভাঙায় ঠিকমতো তাকাতে পারছে না। আচমকা আবারও ছুটতে শুরু করেছে। পাবে না জেনেও তানভীর, মিমসহ নিচের প্রতিটা রুমে আবিরকে খুঁজছে। এমনকি বাসার মেইন গেট পর্যন্ত ছুটে গেছে। বাসায় তেমন কোনো মানুষই নেই। মিম আদি স্কুলে, তানভীর নিজের কাজে ব্যস্ত, মোজামেল খানরা অফিসে, হালিমা খান আর মালিয়া খান ডাক্তারের কাছে গেছেন, আকলিমা খান নিজের রুমে ঘুমাচ্ছেন। মেঘ মেইন গেট থেকে এক দৌড়ে ছাদে গিয়ে সোফার কাছে গিয়ে থামল। গতরাতে যে সোফায় আবিরের কোলে মাথা রেখে শুয়েছিল, সেই সোফার সামনে ফ্লোরে বসে হাউমাউ করে কান্না শুরু করেছে। সূর্যের প্রখর আলো মাথার উপরে চলে এসেছে। গতকালের রেস্টটাই ঠিকমতো কাটেনি, তার মধ্যে আজও তাই করছে। মেঘকে থামানোর জন্য আবির, তানভীর, মিম কেউই আজ উপস্থিত নেই। মেঘ চিৎকার করে কাঁদছে। কাঁদতে কাঁদতে বারবার দম আটকে যাচ্ছে, তবুও থামছে না। রোদের তাপে সারা শরীর ঘেমে একাকার অবস্থা, তার উপর চুল ছড়িয়ে বসে আছে। ঘন্টা দুয়েক পর মেঘ আবারও দৌড়ে রুমে গেছে। রুমে ঢুকতেই চোখ পড়ে টেবিলের উপর একটা চিরকুটে ছোট করে লেখা, ভোরের স্বপ্নের মতোই সত্যি হয়ে ফিরব কোনো এক অবসন্ন অপরাহ্নে, অপেক্ষায় থেকো মাই ডিয়ার স্প্যারো।
ওয়ার্ড্রোব থেকে আবিরের সেই সাদা শার্টটা বের করে চিরকুট হাতে ধপ করে ফ্লোরে বসে দু হাতে শার্ট জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। গত রাতে আবিরের এত করে বুঝানো সব কথা ভুলে গগন কাঁপানো কান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। 2টোর দিকে তানভীর বাসায় এসছে। কাকিয়াকে জিজ্ঞেস করে সরাসরি রান্নাঘর থেকে খাবার নিয়ে মেঘের রুমের সামনে হাজির হয়েছে। দরজায় ডাকতেই মেঘ আবিরের শার্টটা বালিশের নিচে লুকিয়ে চোখে মুখে পানি দিয়ে মুখ মুছতে মুছতে ব্রাশ হাতে নিয়ে দরজা খুলে দিল। তানভীর ভুরু কুচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, মাত্র উঠছিস? হ্যাঁ, ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। মেঘ হাত মুখ ধুয়ে আসতেই তানভীর ভাতের প্লেট এগিয়ে দিয়ে বলল, খেনে। খিদে নেই, পরে খাবো। তানভীর চোখ গোল গোল করে তাকাতেই মেঘ চিবুক নামিয়ে ফেলেছে। তানভীর শক্ত গলায় আবারও বলল, তোর মুখে না শুনতে সব কাজ ফেলে বাসায় আসিনি আমি। দেখি হা কর। খাওয়ানো শেষে যাওয়ার সময় মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই কখন গেছেন? সকালে। মেঘ স্তব্ধ হয়ে বসে আছে। তানভীর চলে গেছে। মেঘ কিছুক্ষণ বসে থেকে দরজা বন্ধ করে বালিশের নিচ থেকে আবিরের শার্ট বের করে আবারও কান্না শুরু করেছে। মিম স্কুল থেকে ফিরেই মেঘকে দেখতে এসছে। মেঘ তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রচণ্ড মাথা ব্যথায় মেঘের চেহারা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। চোখ মেলে ঠিকমতো তাকাতেও পারছে না। মিমকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। সেই 11টা থেকে চলছে মেঘের নিরবধি কান্না, কখনো বেশি কখনো বা কম। ঘড়ির কাঁটা থমকে আছে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে। কিছু অনুভূতিহীন শব্দ এখনও বুকের ভেতর চাপা পড়ে আছে, যা কান্নারূপে প্রতিনিয়ত বুক খুঁড়ে বেরিয়ে আসছে। বেলকনির দেয়ালে পিঠ ঠেকিয়ে নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে দূর আকাশের পানে। দুচোখ রক্তাভ হয়ে আছে। শরীরের ভেতরে ধীরে ধীরে বাসা বাঁধছে এক অজ্ঞাত অতুষ্টি। গতকাল থেকে আজ অবধি যে ঝড় মেঘের মনের উপর দিয়ে চলছে তার কোনো অন্ত নেই। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। আবির ঠিকঠাক মতো পৌঁছেই মেসেজ করে জানিয়েছে গভীর রাত ছিল বলে কাউকে কল দেয়নি। সকাল থেকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু বাসার কেউ কল রিসিভ করছে না। এমনকি তানভীরও কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই আবিরের শরীর ঘামতে শুরু করেছে। বুকের ভেতর অজানা ভয় কাজ করছে। আগপাছ না ভেবেই কল দিল আলী আহমেদ খানের নাম্বারে। আলী আহমেদ খান কল রিসিভ করে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কখন পৌঁছালে? সব কিছু ঠিকঠাক আছে? তুমি সুস্থ আছো? রাতে আসছি। জি আলহামদুলিল্লাহ। কিন্তু বাসার কেউ আমার কল রিসিভ করছে না কেন? বাসায় কেউ না থাকলে কল রিসিভ করবে কিভাবে? কোথায় গেছে সবাই? হাসপাতালে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল। কেন? কার কি হয়েছে? আলী আহমেদ উদাস ভঙ্গিতে বললেন, গতকাল রাত থেকে মেঘ মামুনের জ্বর, মাথা ব্যথা, এক পর্যায়ে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে রাত 2টার দিকে হাসপাতালে নিয়ে গেছে। বাসার সবাই এখনো হাসপাতালেই। অভিশঙ্কায় আবিরের আখি যুগল রক্তাভ হয়ে উঠেছে। উদ্বিগ্ন আদল বদলে মুহূর্তেই রুদ্র মূর্তি ধারণ করেছে। বুকের ভেতর অবস্থিত হৃৎপিণ্ডটা ভয়ঙ্কর রকমে কাঁপছে। কপাল গুটিয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে সবটুকু শক্তি দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবিরের রক্ষীপট ভিজে আসছে। আলী আহমেদ খান কোমল কণ্ঠে বললেন, আমি আসার সময় দেখে আসছি, ঘুমাচ্ছে। তুমি বরং তানভীরকে কল দাও। আবির আস্তে করে গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, রাখছি। আবির কল কেটে সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। আগেও বেশ কয়েকবার দিয়েছে, কিন্তু তানভীর কল রিসিভ করেনি। ভেতরের ক্রোধ আবিরের তামাটে চেহারায় স্পষ্ট ভেসে উঠছে। 3বারের মাথায় তানভীর কল রিসিভ করল। তানভীর কিছু বলার আগে আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, তোরা 2 ভাই বোন কি শুরু করছিস? আবিরের রাগান্বিত কণ্ঠ শুনেই তানভীরের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। ঢোক গিলে ভীতু গলায় বলল, সরি ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম। আবির পূর্বের ন্যায় আবারও বলে উঠল, কিসের ব্যস্ততা দেখাচ্ছিস? তোর বোন হাসপাতালে ভর্তি, এটা আমাকে জানানোর মতো সময় তোর নাই? এত ব্যস্ততা তোর? তানভীর ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল, তোমাকে কে বলছে? আবির ক্রোধে ফুঁসে উঠল। বিরক্তি নিয়ে বলল, বাহ, তার মানে তুই আমাকে জানাতেই চাইছিলি না? তানভীর আমতা আমতা করে বলতে শুরু করল, বিষয়টা এমন না, তুমি এতটা জার্নি করে গেলে, ওই অবস্থায় রাতে তোমাকে জানালে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করতে, সেজন্য বলিনি। আবির গম্ভীর স্বরে বলল, ও আচ্ছা, তোর বোন অসুস্থ, এমনকি হাসপাতালে ভর্তি, এটা আমার জন্য খামাকা দুশ্চিন্তার বিষয়। খুব ভালো বলছিস। তানভীর খুব শান্ত গলায় বলল, ভাইয়া প্লিজ, তুমি মাথাটা ঠান্ডা করো। বনুর শ্বাসকষ্ট এখন অনেকটাই কমেছে। মানসিক প্রেশার আর অতিরিক্ত কান্নাকাটি করায় এমনটা হয়েছে। ডাক্তার বলেছেন সিরিয়াস কিছু না। তবে আবির হুঙ্কার দিয়ে উঠল, তবে কি?
ডাক্তার আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে বড় কোনো রোগের সম্ভাবনা আছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, তোরা দুই ভাই বোন মিলে আমায় খুন করে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না। তোর বোনকে এতটা সময় নিয়ে বুঝিয়েছি, বারবার ওয়ার্নিং দিয়েছি, অথচ তোর বোন আমার কথার কি প্রতিদান দিল? আসার আগে তোকে 100 বার বলেছি ওকে একা ছাড়িস না, তারপরও তুই একা ছেড়ে দিলি। আব্বু চাচ্চুর মতো তোরাও প্রমাণ করে দিলি আমি মানুষটা অপচ্যিত আর আমার অভিপ্সাগুলো বড্ড ঠুনকো। তোদের আচরণে নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অপকৃষ্ট মানব মনে হচ্ছে। যেখানে সামান্যতম মূল্য আমার নেই সেখানে কথা বলা আমার শোভা পায় না। ভালো থাকিস আর তোর বোনকে যত্নে রাখিস। আল্লাহ হাফেজ। এক আকাশ সম অভিমান নিয়ে আবির কথাগুলো বলেছে। তানভীর কিছু বলার আগেই আবির কল কেটে দিয়েছে। কল ব্যাক করতে করতে আবির ফোন বন্ধ করে ফেলেছে। এদিকে মেঘের শরীরের অবস্থা এখনো অনেকটাই খারাপ। আবির যাতে দুশ্চিন্তা না করে তার জন্য তানভীর ইচ্ছেকৃত কোনো কিছু বলতে চায়নি, অথচ তাই হলো। আবির, মেঘ আর তানভীর দুজনকেই ভুল বুঝে কল কেটে দিয়েছে। মেঘের এই সমস্যা ছোট থেকেই ছিল। বাসায় কোনো বিষয় খুব বেশি বকা খাওয়া কিংবা পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়া, ছোটবেলায় আবিরের হাতে থাপ্পড় খাওয়ার পর সপ্তাহখানেক জ্বরে ভোগা, এগুলো হরহামেশাই হয়ে থাকে। কিন্তু ইদানিং তার সাথে যোগ হচ্ছে শ্বাসকষ্ট নামক এক গুরুতর সমস্যা। আবির কাছ থেকে রিয়াকে না দেখলেও রাকিবের মুখে বরাবরই রিয়ার অসুস্থতার কথা শুনে এসেছে। সেই আতঙ্কে মেঘকে সবসময় দূরে দূরে রাখতে চেয়েছে, কিন্তু মেঘের অপরিমেয় আত্মতার অনুরাগে ধীরে ধীরে নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে, যার ফলশ্রুতিতে আজ এই দিনটার মুখোমুখি হতে হয়েছে। তানভীর রুমে এসে মেঘের পাশে একটা চেয়ারে বসে অনুষ্ণ দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে। হালিমা খান মেঘের মাথায় অনবরত জলপট্টি দিচ্ছেন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মালিহা খান হাতে পায়ে মালিশ করছেন। মোজাম্মেল খান কাছেই একটা চেয়ারে চুপচাপ বসে আছেন। তানভীর মেঘের দিকে দেখেই মনে মনে বলল, চোখের সামনে বোনের স্বপ্নময় জীবনটাকে প্রতিনিয়ত ধ্বংস হতে দেখছি, হাসির আড়ালে কষ্ট লুকাতে দেখছি। এই অবস্থায় আমি তাকে ঠিক কি বলে সান্ত্বনা দিতাম? মুখের উপর ধমক দিতে গেলে আগে নিজের কলিজায় আঘাত লাগে। আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তবু ঠিক রাখতে পারিনি। আমি সত্যি দুঃখিত ভাইয়া। তানভীর চেয়ারে বসে আবিরকে একের পর এক মেসেজ দিচ্ছে। বিস্তারিত সব ঘটনা বলেছে, কিন্তু আবিরের কোনো রেসপন্স নেই।